জানুয়ারি মাসের ঠান্ডা, ভোর 5:30টার কুয়াশাতে আচ্ছন্ন চারিদিক। এক 20 বছরের কিশোর কনকনে ঠান্ডা জলে স্নান করে তৈরি হলেন মহাগমনের উদ্দেশ্যে। মহাগমন, হ্যাঁ, তিনি কয়েক মিনিট পরেই চলে যাবেন না ফেরার দেশে। 2 হাত বাঁধা হলো পিচমোড়া করে, 2 পাশে ও পিছনে সশস্ত্র প্রহরী। হেঁটে চললেন মহাগমনের শেষ স্টেশনে। পৌঁছতেই তার চোখে পড়ল কয়েক ফুট উঁচুতে ঝুলছে তার স্বপ্নের কাণ্ডারি, ফাঁসির দড়ি। সগর্বে সিঁড়ি দিয়ে উঠে দাঁড়ালেন পাটাতনের উপরে। মুখে কালো কাপড় এবং পায়ে দড়ি পরানো হলো। জেলারের ইশারাতে খুলে গেল এপার ও ওপারের একমাত্র ব্যবধান, ওই কাঠের পাটাতন। রেখে গেলেন এক বিধবা মা এবং এক পরাধীন দেশ। যে দেশকে স্বাধীন করতে তিনি নিজের জীবনকে উৎসর্গ করলেন ব্রিটিশ দড়িতে, জীবনের শেষ মুহূর্তে জয়ধ্বনি করে গেলেন যে মাটির তিনি একবারও ভাবেননি সে দেশের অভাগা মানুষ তাকে মনেও রাখবে না। অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাসকে হত্যা করে ফাঁসির সাজা হয় বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্যের। ফাঁসির মঞ্চে যখন ম্যাজিস্ট্রেট বার্জ তাকে প্রশ্ন করলেন যে তিনি তৈরি কিনা, তখন নির্ভীক ওই বিপ্লবী ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলেন, এবার তুমি তৈরি হও বার্জ, এরপর তোমার পালা। 7 এপ্রিল 1931 সালে বিপ্লবী বিমল দাশগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষ হত্যা করেন মেদিনীপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট জেমস পেডিকে। এই জেমস পেডিকে হত্যার পর ব্রিটিশ সরকার পাগলা কুকুরের মতো হয়ে ওঠে। ব্রিটিশ আর্মির একজন নামকরা মেজর ছিল এই পেডি। পেডির মৃত্যুর পর মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হয়ে আসে রবার্ট ডাগলাস এবং প্রতিশোধ নেওয়ার জন্য শুরু করেন নির্মম অত্যাচার। পেডি হত্যার পর ব্রিটিশদের সমস্ত রাগ গিয়ে পড়ে মেদিনীপুরের উপর। একের পর এক বিপ্লবীদের ধরে অকথ্য অত্যাচার চালাতে থাকে ডগলাস। এই সমস্ত বিপ্লবীদের জায়গা হতো হিজলি ডিটেনশন ক্যাম্পে। বর্তমানে যেখানে খড়গপুর আইআইটি ক্যাম্পাস, সেখানেই তখন তৈরি করা হয়েছিল হিজলি ডিটেনশন ক্যাম্প। সে সময় বাংলার ঘরে ঘরে স্বদেশী আন্দোলনের যে ঝড় উঠেছিল তা সামলাতে পারছিল না ব্রিটিশ সরকার। প্রতিটা বাড়ির ছেলে মেয়ে, যুবক যুবতী, বৃদ্ধ, কিশোর প্রায় সকলেই সশস্ত্র বিপ্লবীর মন্ত্রে দীক্ষিত হচ্ছিলেন। এত বিপ্লবীর জন্য সরকারি জেল যথেষ্ট নয়, তাই ব্রিটিশ সরকার তৈরি করে হিজলি ডিটেনশন ক্যাম্প। একটা মাত্র ঘরে জানোয়ারের মতো ঠাসাঠাসি গাদাগাদি করে আটকে রাখা হতো বন্দীদের। শোয়া তো দুরূহ ব্যাপার, বসারও জায়গা থাকতো না। মাঝে মাঝে এত গাদাগাদি যে নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ত। বন্দীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ত, আর অসুস্থ বন্দীর চিকিৎসার কোনো আগ্রহই ছিল না সেখানে। সুতরাং বেশিরভাগ সময় অসুস্থ বন্দীর মৃত্যু হতো। খাবারও তেমনই দেওয়া হতো যা পশুরাও খায় না। অত্যন্ত নিম্নমানের খাবার ও বন্দীদের স্থান সংকুলনের অভাবে সেখানকার বন্দীরা আন্দোলন শুরু করে। 1931 সালের 16 সেপ্টেম্বর মাঝরাতে ম্যাজিস্ট্রেট ডগলাসের হুকুমে নিরস্ত্র বন্দীদের উপর নির্বিচারে লাঠি ও গুলি চালায় ব্রিটিশ পুলিশ। গুলিতে নিহত হন বিপ্লবী তারকেশ্বর সেনগুপ্ত ও সন্তোষ কুমার মিত্র। প্রায় 40 জন বন্দী মারাত্মক আহত হন। জেলা শাসক এই হত্যাকাণ্ডের রিপোর্টে লিখল, পুলিশ বাহিনী নির্দোষ। সেদিন বন্দী বিপ্লবীরা অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছিল এবং তাদের হাত থেকে প্রাণে বাঁচতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। ব্রিটিশ কাগজ দ্য স্টেটম্যান ডগলাসের অত্যন্ত প্রশংসা করল তাদের কাগজে। এমন অন্যায় এবং মর্মান্তিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে ওঠে বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ বন্দীদের মৃতদেহ নিয়ে হিজলি থেকে কলকাতা পর্যন্ত মিছিল করেন। 26 সেপ্টেম্বর কলকাতা শহীদ মিনারের নিচে প্রতিবাদ সভা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং নেতাজি। কিন্তু এই প্রতিবাদ কতটা প্রভাব ফেলবে অত্যাচারী ব্রিটিশ সরকারের মনে? ব্রিটিশ ম্যাজিস্ট্রেট যে বর্বরোচিত কাজটি করেছে
কাপুরুষের মতো অন্ধকারে যেভাবে গুলি করে মেরেছে ভারত মায়ের সন্তানদের, তার একটাই শাস্তি, মৃত্যু। ডগলাসের আগেই নিধন করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট পেডিকে। তারপর ডগলাসের নিরাপত্তা আরও বেড়ে গিয়েছে। ওই নিরাপত্তার বলয় ভেঙে ডগলাসকে তার শয়তানির পুরস্কার দেবে কে? ডগলাসকে বধ করে ফিরে আসা অসম্ভব। বেঙ্গল ভলেন্টিয়ার্সের মিটিংয়ে ডগলাসকে হত্যার দায়িত্ব দেওয়া হলো দুই তরুণ বিপ্লবীকে, প্রভাংশু শেখর পাল এবং প্রদ্যোৎ ভট্টাচার্য। 1913 সালের 3রা নভেম্বর মেদিনীপুর জেলার গোকুলনগরে জন্ম হয় প্রদ্যোৎ কুমার ভট্টাচার্যের। মেধাবী প্রদ্যোৎ ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে মেদিনীপুর কলেজে ভর্তি হলেন। প্রদ্যোতের বাড়ির পাশেই থাকতেন শহীদ ক্ষুদিরাম বসুর দিদি অপরূপা দেবী। প্রদ্যোৎ প্রায়ই সেখানে গিয়ে শুনতেন ক্ষুদিরামের আত্মত্যাগের কথা, এবং এভাবেই তার মনে কড়া নাড়ে স্বাধীনতার চেতনা। কলেজে পড়ার সময় বেঙ্গল ভলেন্টিয়ার্সে যুক্ত হলেন তিনি। খুব কম সময়ের মধ্যেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠলেন তিনি। জেমস পেডির মৃত্যুর পর মেদিনীপুরের নতুন ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাস মেদিনীপুরকে ঠান্ডা করতে শুরু করল অকথ্য নির্যাতন। জেলায় চালু হলো সান্ধ্য আইন। এই আইনে সন্ধ্যার পর লণ্ঠন ছাড়া কারোর বাইরে বেরোনো নিষেধ। সাদা, নীল ও লাল 3 ধরনের কার্ড চালু করা হলো। সাদা কার্ড রাজভক্তদের জন্য। স্বদেশী আন্দোলনের জন্য পুলিশের খাতায় নাম উঠেছে এমন ব্যক্তিদের জন্য নীল কার্ড, এবং ব্রিটিশের পক্ষে বিপজ্জনক মানুষের জন্য লাল কার্ড। এবং আরও নির্দেশ দেওয়া হলো সরকার থেকে, বিপ্লবী হিসেবে চিহ্নিত প্রত্যেক ব্যক্তিকে সপ্তাহে একবার করে থানায় হাজিরা দিতে হবে। রবার্ট ডগলাসের এই আইন মেদিনীপুরের বিপ্লবীদের মনে বারুদের স্তূপ তৈরি করল। এর মধ্যেই রবার্ট ডগলাস 1931 সালের 16 সেপ্টেম্বর হিজলি ডিটেনশন ক্যাম্পে তার জীবনের শেষ এবং ঘৃণ্যতম অপরাধটি করে বসল। নির্বিচারে লাঠি ও গুলিতে মৃত্যু হল 2 বিপ্লবী। ডগলাসকে মৃত্যুদণ্ড দিতে প্রস্তুত হলেন বাংলা মায়ের 2 তরুণ সন্তান, প্রভাংশু শেখর পাল ও প্রদ্যোৎ ভট্টাচার্য। সেদিনটা ছিল 1932 সালের 30শে এপ্রিল। মেদিনীপুরের আবহাওয়ার সাথে গরম ছিল মেদিনীপুরের মানুষের মেজাজ। বিপ্লবীদের মনে ডগলাস যে বারুদের স্তূপ পুঞ্জীভূত করেছিল, হিজলির ঘটনা তাতে স্ফুলিঙ্গের কাজ করে। শুরু হয়েছে মেদিনীপুরের জেলা বোর্ডের মিটিং। মিটিংয়ের প্রধান উদ্দেশ্য মেদিনীপুরের বিপ্লবীদের কার্যকলাপ বন্ধ করা। মিটিংয়ে সভাপতিত্ব করছে স্বয়ং ডগলাস। বেঙ্গল ভলেন্টিয়ার্সের মতো এমন ভয়ঙ্কর বিপ্লবী দলকে অবিলম্বে শেষ করতে হবে। আলোচনা চলছে মিটিংয়ে উপস্থিত জেলা বোর্ডের স্বদেশী এবং বিদেশি কর্তাদের মধ্যে। সকল আমলাদের খোঁচরের দেওয়া খবর, পূর্বের প্রস্তুতি এবং আগামীর পরিকল্পনা নিয়ে মিটিংয়ে জোর আলোচনা চলছে। মিটিং যখন মাঝের দিকে, হলের বাইরে এসে দাঁড়ালো 2 যুবক। দুজনারই বয়স 19 থেকে 20। একজনের চোখে চশমা এবং মাথায় পরিপাটি করে আঁচড়ানো চুলের বাঁ দিকে সিঁথি। চশমার কাঁচ ভেদ করে বেরিয়ে আসছে তেজোদ্দীপ্ত চোখ থেকে ব্রিটিশদের বিরুদ্ধে ঘৃণা ও প্রতিশোধের আগুন। দ্বিতীয় জনের পরনে মালকোঁচা দেওয়া ধুতি এবং মুখে মোটা গোঁফ। 2জন অজ্ঞাত পরিচয় যুবককে গেটের দিকে এগিয়ে আসতে দেখে সশস্ত্র প্রহরীরা সাবধান হয়ে উঠল। জিজ্ঞাসা করল, কি দরকার? মোটা গোঁফের নিচ থেকে উত্তর এলো, ভেতরে যাব। প্রহরী স্পষ্ট বলল, হুকুম নেই। অপর অজ্ঞাত পরিচয় যুবক প্রহরীর কানের কাছে নিচু স্বরে বলল, গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আছে। প্রহরী ভাবল কোনো সাহেবের খোঁচর হয়তো। পরামর্শ করে অন্যান্য কয়েকজন সশস্ত্র প্রহরী এগিয়ে আসে তাদের দিকে, কিন্তু কোনো প্রশ্ন করার আগেই 2 ছদ্মবেশধারী বিপ্লবী প্রহরীদের ধাক্কা দিয়ে এগিয়ে গেলেন দরজার দিকে, এবং এক মুহূর্ত সময় না দিয়ে দুজনে শটান পৌঁছে গেলেন মিটিংয়ের ঘরে। ডগলাসকে দুজনেই চেনেন, তাই সঙ্গে সঙ্গে দুজনেই পৌঁছে যান রবার্ট ডগলাসের চেয়ারের পিছনে।
মোটা গোঁফ আর মালকোচা দেওয়া ধুতিতে ছদ্মবেশ ধারণ করেছেন প্রভাংশু শেখর পাল এবং চশমা চোখে বুদ্ধিদীপ্ত চেহারার যুবকটি প্রদ্যোৎ ভট্টাচার্য। ডগলাসের কোমরে পিস্তল এবং ঘরের মধ্যে সশস্ত্র প্রহরীর বেষ্টনী। কিন্তু প্রহরী অস্ত্র হাতে করে দাঁড়িয়েই রইল। কেউ কিছু বোঝার আগেই 7টা গুলি ঝাঁঝরা করে দিল অত্যাচারী ডগলাসকে। মুখ গুঁজে ডগলাস পড়ে রইল টেবিলে। অন্যান্য ব্রিটিশ আমলারা কেউ টেবিলের তলায় লুকোনোর চেষ্টা করলো, কেউ বা প্রাণ ভয়ে দৌড় দিল দরজার দিকে, কেউ বা কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে চেয়ারেই বসে রইল। 2 বিপ্লবী গুলি ছুটতে ছুটতে বেরিয়ে গেলেন বাইরে। সম্বিত ফিরে পেয়ে সশস্ত্র পুলিশ তাদের পিছন পিছন ছুটল। পুলিশ গুলি চালাচ্ছে বিপ্লবীদের দিকে, পিছন ঘুরে বিপ্লবীরাও গুলি ছুটতে থাকেন পুলিশের দিকে। প্রভাংশু দৌড়ে পুলিশের নজরের বাইরে চলে যান। পোশাক গোঁফ খুলে ছদ্মবেশ পাল্টে ফেলেন দ্রুত। নির্জন কালভার্টের নিচে পিস্তল ও গুলি লুকিয়ে রাখেন এবং সোজা চলে যান মামার বাড়ি। এদিকে দৌড়তে দৌড়তে পিছন ফিরে বেশ কয়েকবার পিস্তলের ট্রিগারে চাপ দেন প্রদ্যোৎ। কিন্তু একই ফায়ার হচ্ছে না কেন? পিস্তলে টোটা ভর্তি, অথচ তা ফায়ার হচ্ছে না। পিস্তল বিগড়েছে বুঝতে পারেন প্রদ্যোৎ। এখন উপায়, মাতৃভূমির একজন সৈনিকের চরম মুহূর্তে যে তার অস্ত্র তার সাথে বিশ্বাসঘাতকতা করবে এ স্বপ্নেও ভাবেননি প্রদ্যোৎ। সেটা জানা থাকলে অন্য ব্যবস্থা করে রাখতেন তিনি। ব্রিটিশদের হাতে ধরা তিনি দেবেন না। দৌড়তে দৌড়তে সামনে একটি পোড়ো বাড়িতে লুকোনোর চেষ্টা করলেন, কিন্তু পুলিশ সেটাকেও ঘিরে ফেলল। এমন অবস্থার মধ্যে পড়তে হবে জানলে অন্তত একটু পটাশিয়াম সাইনাইড পকেটে রেখে দিতেন তিনি। জীবিত ব্রিটিশ পুলিশের হাতে ধরা অন্তত পড়তে হতো না। 2-1বার হাতের পিস্তল কপালে ঠেকিয়ে ট্রিগারে চাপ দিলেন। না, কোনো কাজ হলো না। আবার ভাঙা জানালা বেয়ে এক লাফে রাস্তা ধরে দৌড় দেন তিনি। পিছন পিছন ছোটে পুলিশ। বেশ খানিকটা দৌড়ে হঠাৎ রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যান 20 বছর বয়সী প্রদ্যোৎ। প্রদ্যোৎকে ঘিরে ফেলল পুলিশ। নিয়ে আসা হলো মেদিনীপুর সেন্ট্রাল জেলে। ডগলাস হত্যার পরিকল্পনার পিছনে কে, তার সঙ্গীর নাম কি, এ সমস্ত কিছু জানার জন্য সব রকম অত্যাচার করে পুলিশ। মারতে মারতে কিশোর প্রদ্যোৎকে অজ্ঞান করে দিত এবং চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আবার শুরু হতো মার। মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা বাদ যায়নি রোগা পাতলা শরীরটির। নখে পিন ফোটানো, ক্ষতস্থানে নুন লঙ্কা গুঁড়ো ঘষে দেওয়া কিছুই বাদ গেল না। এর মধ্যে পুলিশ জানতে পারে ঘটনাস্থলে মূলত প্রদ্যোতের সঙ্গীর গুলিতেই মারা যায় ডগলাস। কিন্তু ওই সঙ্গীর নাম ধাম জানে না পুলিশ। সঙ্গীর নাম জানার জন্য নিয়ে আসা হয় অত্যাচারে নিপুণ বিশেষ বিশেষ পুলিশ অফিসারদের। যত রকম অত্যাচার করা যায় একটা মানুষের উপর সব কিছু প্রয়োগ করল পুলিশ বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবী প্রদ্যোতের উপর। কয়েকদিন পরে বিপ্লবী প্রভাংশু শেখর ধরা পড়লেন কলকাতায়। তাকে মেদিনীপুরে আনা হলো প্রদ্যোতের সামনে জেরা করার জন্য। হত্যার সময় প্রভাংশুর মোটা গোঁফ ও ছদ্মবেশ থাকায় ঘটনাস্থলে উপস্থিত জেলা বোর্ডের কেউই প্রভাংশুকে চিনতে পারল না। প্রদ্যোতের উপর আবার শুরু হলো অত্যাচার। না, এত অত্যাচারেও প্রদ্যোৎ চিনতে পারলেন না প্রভাংশুকে। বিপ্লবী প্রভাংশু শেখর পাল বেকসুর খালাস পেয়ে গেলেন। প্রভাংশুর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই বলে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু পুলিশ নিশ্চিত ছিল যে প্রভাংশুই সেই সঙ্গী মূলত যার গুলিতে মৃত্যু হয় ডগলাসের। এত বড় ব্যর্থতার সমস্ত রাগ গিয়ে পড়ল প্রদ্যোতের উপর। শারীরিক অত্যাচার করে যখন তাকে দমানো গেল না, তখন শুরু হলো মানসিক অত্যাচার। প্রদ্যোতের নিরপরাধ বন্ধুদের তুলে আনলো পুলিশ এবং প্রদ্যোতের চোখের সামনে তাদের উপর অত্যাচার শুরু করলো। ধরে আনা হলো প্রদ্যোৎ ভট্টাচার্যের বড় দাদা সর্বরীভূষণ ভট্টাচার্যকে। ভাইয়ের সামনে শুরু হয় দাদার উপর বীভৎস অত্যাচার। প্রদ্যোতের বড় দাদার উপর এমন অত্যাচার করে পুলিশ যে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বড়দাদার বাকি জীবন কাটে পাগলা গারদে।
প্রদ্যোতের মানসিক জোর ভাঙার জন্য ভূপেন দারোগা নামের এক পুলিশ অফিসার হেসে তাকে বলেছিল, "হ্যাঁ, তোরা কেমন স্বদেশী করিস রে প্রদ্যোত, এমন একটা রিভলভার দিয়ে খুন করতে গেলি যেটা কাজেই এলো না, ছি 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 ছি।" এই সামান্য কথায় বেঙ্গল ভলেন্টিয়ার্সের বীর বিপ্লবী একটুও দমলেন না। বিপ্লবী দীনেশ গুপ্তের মন্ত্রে দীক্ষিত প্রদ্যোৎ ভট্টাচার্য উত্তর দিলেন, "ভাগ্যের মার গোপেনবাবু, সেদিন যদি আমার রিভলভার কথা বলতো তাহলে না আপনি থাকতেন আর না আমি এই অবস্থায় থাকতাম। সেদিনের গল্পটাও অন্যরকম হতো।" ব্রিটিশ আদালতে ফাঁসির আদেশ হয় প্রদ্যোতের। 1933 সালের 12 জানুয়ারি স্নান করে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে নির্ভীকভাবে ফাঁসির মঞ্চে যখন দাঁড়ান বাংলার বীর সন্তান, তখন ডগলাসের পরবর্তী ম্যাজিস্ট্রেট বার্জ প্রদ্যোৎ ভট্টাচার্যকে জিজ্ঞেস করেন যে তিনি তৈরি কিনা। তার উত্তরে বীর প্রদ্যোৎ বলেন, "তুমি তৈরি হও বার্জ, এরপর কিন্তু তোমার পালা।" জানি না 20 বছর বয়সী এই বিপ্লবীর কাহিনী শুনে আপনাদের একটুও কষ্ট হলো কিনা, বুকের মাঝখানটা মোচড় দিয়ে উঠল কিনা, গলার কাছে দলা পাকিয়ে এলো কিনা। কয়েক মিনিটে বর্ণনা করা এক নির্ভীক সৈনিকের আত্মবলিদান কয়েকটা লাইন হয়ে বইয়ের পাতাতে স্থান পায়নি। মায়ের এই বীর সন্তানের জীবন কয়েকটা লাইন বা কয়েকটা মিনিটের নয়, মাত্র 20 বছরের এই জীবন গোটা ভারতবর্ষ জুড়ে জ্বালিয়েছে স্বাধীনতার আলো। 15ই আগস্ট আমরা যে পতাকা উত্তোলন করি, ওই পতাকাতে লেগে আছে এই বিপ্লবীর রক্ত। মনে রাখবেন বন্ধুরা, স্বাধীনতা রক্ত চায়, রক্ত ছাড়া স্বাধীনতা আসে না। চরকা ঘুরিয়ে তো নয়, কিন্তু দেশ আজ এই রক্তকে মনে রাখেনি, মৃত্যুকে মনে রাখেনি। 20 বছর বয়সী সন্তানের মৃত্যুতে মায়ের বুক ফাটা হাহাকারকে মনে রাখেনি। এই স্বাধীন দেশে সকলে ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।